হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজকে আমরা জাস্টিস পার্ট 2 পড়ব। তো যারা প্রথম আসছো তারা অবশ্যই পার্ট 1টা দেখে নেবে, আর যারা অলরেডি পার্ট 1টা দেখেছো তারা একবার রিভাইজ করে নেবে, তারপরে আমরা পার্ট 2 আবার পড়তে শুরু করব। তো প্রথম পার্টে আমরা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম জাস্টিসের, যা যা তথ্য দরকার, কবে পাবলিশ করেছে, প্রথম স্টেজ হয়েছিল কোথায়, কোন থিয়েটারে স্টেজ হয়েছিল, কোন থিমের ওপরে এটা লেখা হয়েছে, কতগুলো ক্যারেক্টার রয়েছে টোটাল এটাতে, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করে নিয়েছি প্রথম ভিডিওতে। এবং আমরা স্টার্ট করেছিলাম, আমরা দেখেছি যে টোটাল 4টে অ্যাক্ট আছে এই ড্রামাটাতে, আর 6টা টোটাল সিন রয়েছে। তার মধ্যে অ্যাক্ট 1 আমরা স্টার্ট করেছি, এবং অ্যাক্ট 1-এ একটাই সিন আছে, সিন 1। তো সেটা আমরা পড়ছি, কিছুটা আমরা পড়েছিলাম। আমরা দেখেছিলাম যে লন্ডনের একটা জায়গায় একটা সলিসিটারদের ফার্ম রয়েছে, যে ফার্মের মালিক হচ্ছেন জেমস হাউ এবং স্যার ওয়াল্টার হাউ। এই দুজন সলিসিটার, তারা প্র্যাকটিস করে এখানে, তাদের একটা ফার্ম রয়েছে। সেখানে যে ম্যানেজিং ক্লার্ক তার নাম হচ্ছে কক্সন, এবং দুজন এখানে জুনিয়র ক্লার্ক রয়েছে, একজন হচ্ছে ফেল্ডার আর একজন ডেভিস। তো বর্তমানে আমরা দেখেছি যে ডেভিস উপস্থিত নেই অফিসে, কারণ সে এক সপ্তাহ আগেই বেরিয়ে গেছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। তো বর্তমানে ম্যানেজিং ক্লার্ক কক্সন রয়েছে সেখানে উপস্থিত, এবং যে জুনিয়র ক্লার্ক ফেল্ডার সে সেখানে রয়েছে। এবারে আমরা দেখলাম যে এমতো অবস্থায় যখন ওয়াল্টার হাউ অফিসে এখনও এসে পৌঁছাননি, জেমস হাউ তার অফিসে বসে রয়েছেন, আর যে অফিসটা রয়েছে সেখানে কোকসন উপস্থিত রয়েছে। আউটার যে অফিস, সেখানে রুথ হানিউইল নামে একজন মহিলা উপস্থিত হয়েছেন তার সন্তানদের নিয়ে। সে দেখা করতে চাইছে কার সাথে? ফেল্ডারের সাথে। এবারে যে অফিস বয় রয়েছে যার নাম হচ্ছে সুইডেল, সে এসে খবর দিচ্ছে কাকে? মিস্টার কোকসনকে। মিস্টার কোকসন আমরা দেখেছি যে পরবর্তীকালে আবার দেখবো আমরা পড়তে পড়তে যে 29 বছর, দীর্ঘ 29 বছর ধরে উনি কাজ করছেন এই অফিসে। এই অফিস যে ল অফিস যেটা, এটাকেই উনি তার মন্দির বলে ভাবেন, ততটাই তিনি সম্মান করেন এই জায়গাটাকে। সেই জন্য এই জায়গার পবিত্রতা উনি রক্ষা করতে চান সব দিক থেকে। খুবই অফিসিয়াল একজন ব্যক্তি, কিন্তু তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, আরও যা যা তার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো ধীরে ধীরে উন্মোচিত হবে যত আমরা এগিয়ে যাব। একটা ক্যারেক্টারিস্টিক্স অলরেডি উন্মোচিত হয়ে গেছে, যে এই ভদ্রলোক কিন্তু খুবই সেন্সিটিভ। যদিও তিনি একজন লয়াল পারসন, অনেস্ট ব্যক্তি এবং খুবই অফিসিয়াস মাইন্ডেড লোক, তা সত্ত্বেও যখন এই রুথ হানিউইল তাকে রিকোয়েস্ট করলো যে আমি দেখা করতে চাইছি ফেল্ডারের সাথে, তখন সে প্রথমে তো নারাজ, তাকে দেখা করতে দিতে চাইছে না, এবং সে বলছে যে যদি আমার আত্মীয় স্বজনরা চলে আসে, তারা যদি দেখা করতে চায় অফিস আওয়ারে, তো এটা কখনই সম্ভব নয় দেখা করতে দেওয়া। তো আমরা এতটা পড়েছি, এবারে আরও দেখব যে এরপরে কি হচ্ছে, সে কি সত্যি দেখা করতে দেবে রুথ হানিউইলকে। তো লাস্ট লাইন যেটা আমরা পড়েছিলাম আগের ভিডিও, সেটা হচ্ছে কোকসন বলছে উই আর এ ক্লার্ক সর্ট অ্যাজ ইট ইজ। তো দেখো, এটা আমার যে বইটা থেকে পড়ছি আমি, এটা হচ্ছে এমিন সিনহার এডিটেড ভার্সন। তোমাদের কাছে যে কোনো টেক্সট বই আছে যেখানে এই টেক্সটটা পাবে, সেটা তোমরা খুলে রাখো, আমি এখানে পড়তে থাকবো এবং লাইন বাই লাইন আমি অ্যানালিসিস করব। যে যে শব্দগুলো প্রয়োজনীয় সেগুলোও বলবো পরীক্ষার জন্য, কোন কোন লাইন গুরুত্বপূর্ণ সেটাও বলে দেবো। আর যে সমস্যাটা হয় এগুলো পড়তে গিয়ে, যে সময়কার লেখা, যে ইংলিশে লেখা, এটা ডায়ালেকটিক্যাল কিছু কিছু ব্যবহার আছে, যখন কথা বলছি কিছু কিছু ডায়ালেকটিক্যাল ইউজ আছে, সেগুলো আমরা ঠিকঠাক ধরতে পারি না যে মিনিংটা ঠিক কী এগুলোর। তো সেই মিনিংটা বোঝার জন্য আমাদের কনটেক্সট বুঝতে হবে। সেইগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, যে এখানে কনফিউশন আসতে পারে এই লাইনটার মিনিংয়ে ধরার জন্য। তো চলো শুরু করা যাক। রুথ হানিউইল তখন কি বলছে, যখন কোকসন তাকে কিছুতেই দেখা করতে দিচ্ছে না, দেবে না বলছে ফেল্ডারের সাথে, সে তখন বলছে কিছুতেই আমি আপনাকে ফেল্ডারের সময় নষ্ট করতে দেবো না, কারণ অলরেডি আমাদের একজন ক্লার্কের অভাব রয়েছে এখানে, কারণ ডেভিস চলে গেছে অস্ট্রেলিয়া। তখন রুথ বলছে ইটস এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। বলছে আরে এটা তো জীবন মরণের সমস্যা, আমাকে দেখা করতেই হবে। যখন এটা বলেছে রুথ হানিউইল, যেটা জীবন মরণের ব্যাপার একটা, তখন কোকসন কি বলছে? আউটরেজড হয়ে গেছে, অত্যন্ত উত্তেজিত হয়ে সে কি বলছে? লাইফ অ্যান্ড ডেথ, জীবন মরণের ব্যাপার। সুইডেল এসে গেছে, হিয়ার ইজ ফেল্ডার। সুইডেল আমরা জানি যে অফিস বয় একটা, সে ওই আউটার অফিস যেটা, সেখানে বসে থাকে, যারা ক্লায়েন্ট আসে এদের সাথে দেখা করার জন্য, তখন সে প্রথমে এই ম্যানেজিং ক্লার্ক যে তার কাছে নিয়ে আসে, তারপরে যদি প্রয়োজন বোধ করে তখন জেমস হাউ বা ওয়াল্টার হাউয়ের অফিসে নিয়ে যায় তাদের। ওকে, তো সুইডেল এসে বলছে যে ফেল্ডার হাজির হয়ে গেছে। ফেল্ডার কোথায় গিয়েছিল? আমরা দেখেছিলাম যে মরিসের যে ফার্মের কথা বলেছিল, এর আগেই দেখো আছে যে এই যে কোকসন বলছিল যে সেন্ট হিম টু মরিসেস। এই যে মরিসেস, এটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট পজিটিভ বলা হয় গ্রামারের ভাষায় এটাকে, যেখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে স্টপ করে দেয় কিন্তু স্থানটার নাম বলে না। যেমন আমরা বলতে চাইছি যে
রামবাবুর বাড়ি, তো রামবাবুজ হাউস না বলে রামবাবুজ বলে স্টপ করে দেওয়া হয়। এটাকে বলে অ্যাবসলিউট ইউজ করা, অ্যাবসলিউট পজিটিভের ইউজ করা। তো যাই হোক, এখানে মরিসেস মানে মরিসেসেস ফার্ম, যেমন এটা হচ্ছে ওয়াল্টার আর জেমস হাওয়ের ফার্ম, তেমনি মরিস বলে একজন আছে, তারও একটা ফার্ম আছে, সেও সলিসিটার। তো সেই ফার্মে গেছে কে? ফ্যালডার। সেই জন্য বলেছিল যে সেই ফার্মে পাঠিয়ে দাও, এখানে আনার দরকার নেই এই রোধকে। কিন্তু বর্তমানে ফ্যালডার এসে হাজির হয়ে গেছে মরিসের ফার্ম থেকে, সেই জন্য বলছে যে ফ্যালডার চলে এসেছে স্যার। ফ্যালডার তখন এন্টার করছে সেখানে। দেখো এই যে ব্র্যাকেট দিয়ে যে বর্ণনাগুলো দেয়া আছে, যেভাবে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে পড়ছিলাম, যে ডিটেলস এখানে ডিসক্রিপশন থাকছিল, কোনো ক্যারেক্টার যখন প্রথম প্রবেশ করছে তার বর্ণনা, কথা বলার সময় তাদের যে অঙ্গভঙ্গি সেগুলোর বর্ণনা, এইগুলো পড়ার প্রয়োজন হয় না। সেজন্য যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আমি বলে দেবো, নাহলে এগুলোর প্রয়োজন নেই, জাস্ট কনভারসেশনগুলো আমরা নোট করতে থাকবো। তো কোকশন কি বলছে তখন? ওয়েল, আই উইল গিভ ইউ এ মিনিট, ইটস নট রেগুলার। এবারে কোকশন কিন্তু রাজি হয়ে গেছে, যেই মাত্র বলেছে এটা জীবন মরণের ব্যাপার। তো কোকশন কিন্তু সেন্সিটিভ ভিতরের দিক থেকে। তো সে তখন বলছে যে ঠিক আছে, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, 1 মিনিটের জন্য আমি সময় দিচ্ছি, কিন্তু এটাকে কিন্তু আপনি নিয়ম করে ফেলবেন না যে যখনই আসবেন দেখা, এটা কিন্তু রেগুলার হবে না। তো ফ্যালডারের সঙ্গে আপনি কথা বলতে পারেন 1 মিনিট। এটা বলে সে কী করলো? টেকিং আপ এ বান্ডেল অফ পেপারগুলোকে নিয়ে নিল হাতে, এবং সে পার্টনার্স রুমে চলে গেল। পার্টনার্স রুম কাদের বলছে? ওই জেমস হাও আর তার ছেলে ওয়াল্টার হাও, এই দুজন পার্টনার যাদের এই ফার্মটা। তো তাদের রুমে চলে গেল। বাঁদিকে আমি এঁকেও দেখিয়েছিলাম আগের দিন যে মানে যে সেটিংটা সেটা কেমন। বেশ, নেক্সট কোন সময় ঘটছে? এটা জুলাইয়ের মর্নিংয়ে ঘটছে, কোনো একটা সময়। 1910-এ এটা স্টেজ হয়েছিল। তো জুলাইয়ের কোনো একটা সময়েই ঘটনাটা ঘটছে এই ফার্মেতে, আর তার বর্ণনাটাও করে দিয়েছি। তো কোকশনের যে অফিস রুমটা, যেটা ম্যানেজিং সেখানেই ক্লার্কের সেই ঘরেতেই ঘটছে এটা। তো এবার দেখো কি হচ্ছে। রুথ তখন বলছে, কাকে বলছে কথাটা? ফ্যালডারকে বলছে, কারণ ফ্যালডার অলরেডি চলে এসেছে। আর যেহেতু ফ্যালডার চলে এলো, এবার এরা দুজনে কথা বলবে একটু পার্সোনাল, সেই জন্য কোকশন বেরিয়ে চলে গেল কোথায়? পার্টনার্সদের রুমে। তখন রুথ বলছে, হি ইজ অন দ্য ড্রিঙ্ক এগেইন। রুথ তখন বলছে যে হি ইজ অন দ্য ড্রিঙ্ক এগেন, সে তো আবার মদ খেয়েছে। সে কার কথা বলছে এখানে? এখানে রুথ তার স্বামীর কথা বলছে, যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি এতক্ষণ আমরা ক্লিয়ার ছিলাম না বিষয়টা নিয়ে। ফ্যালডারের সঙ্গে দেখা করতে এসছে একজন মহিলা, তার সাথে তার সন্তানরা রয়েছে। মেবি আমরা ভাবতে পারি যে ফ্যালডারের স্ত্রী এসেছে, কোকশন হয়তো তার স্ত্রীকে চেনে না, মেবি। কিন্তু না, আমরা দেখলাম এর আগে যে এই মহিলাটি বলল যে আমি ফ্যালডারকে চিনি না, মানে তার ফ্যামিলির সঙ্গে আমার পরিচয় নেই। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে ইনি বিবাহিতা এবং ওনার স্বামী জীবিত রয়েছে। সে তখন বলছে যে সে আবার মদ খেয়ে এসছে, মানে তার স্বামীর কথা বলছে যে সে আবার মদ খেয়ে এসছে। উইল, হি ট্রাইড টু কাট মাই থ্রোট লাস্ট নাইট। উইল, এই উইলটা কাকে বলছে? ফ্যালডারকে বলছে। তার মানে ফ্যালডারকে যেহেতু একটা পেট নেম ধরে সে ডাকছে উইল, মনে রাখবে এগুলো চলে আসতে পারে এমসিকিউয়ে, যে রুথ ফ্যালডারকে কী নামে ডাকতো? উইল। তাহলে এই পেট নেম ধরে ডাকা দেখে আমরা বুঝতে পারছি যে এদের দুজনের মধ্যে একটা কিন্তু ইন্টিমেসি রয়েছে, একটা রিলেশন রয়েছে, যদিও আমাদের কাছে এই রিলেশনটা অবশ্যই এখন এই মুহূর্তে কিন্তু এটা ইললিগাল। তো একটা ইলিসিট অ্যাফেয়ার এদের মধ্যে রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এদের মধ্যে রয়েছে, যেটা ইললিগাল একটা অ্যাফেয়ার। কিন্তু কোন পরিস্থিতিতে এটা হয়েছে সেটা আমরা এবার দেখব। তো রুথকে আমাদের মনে হতে পারে যে এই যে মহিলাটি কী করছে? সে তার স্বামীকে ধোঁকা দিচ্ছে, একটা পাপ করছে, সেটা মনে হতে পারে আমাদের। আর এই যে ফ্যালডার, তার ক্যারেক্টার নিয়েও আমাদের সন্দেহ আসতে পারে। কিন্তু পরিস্থিতিটা আমরা দেখব এবারে যে কোন পরিস্থিতিতে এটা করছে তারা। তো এই মহিলাটি বলছে, রুথ বলছে যে হি ইজ অন দ্য ড্রিঙ্ক এগেন, আবার সে মদ খেয়ে এসছে। উইল, হি ট্রাইড টু কাট মাই থ্রোট লাস্ট নাইট, আর গত রাত্রে তো সে আমার গলাটাই কেটে ফেলতে চেয়েছিল। আই কেম আউট উইথ দ্য চিলড্রেন বিফোর হি ওয়াজ অ্যাওয়েক, সকালবেলায় ওর ঘুম ভাঙার আগেই আমি পালিয়ে এসেছি বাচ্চাদের নিয়ে। আই ওয়েন্ট রাউন্ড টু ইউ, আর আমি তো তোমার কাছেও গিয়েছিলাম, মানে এই ফ্যালডার যেখানে থাকে সেখানেও বলছে আমি গিয়েছিলাম। তারপরে আর বলছে না, তার মানে সেখানে গিয়েছিলাম কিন্তু দেখা পাইনি তোমার, সেই জন্য আমি অফিসে চলে এসেছি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সিচুয়েশানটা কি, এই যে মহিলা, এই বিবাহিতা, এর সন্তান আছে, কিন্তু এর স্বামী অত্যাচার করে এর উপরে, সে মদ খেয়ে আসে, তাকে মারধর করে। সেই কারণে এই মহিলাটির উপরে হয়তো করুণা করে, মেবি হয়তো এদের রিলেশনটা রোম্যান্স দিয়ে স্টার্ট হয়নি, আমরা পরে দেখব। এদের রিলেশনশিপের স্টার্টিংটা রোম্যান্সে হয়নি, সিম্প্যাথিতে হয়েছে। কে সিম্প্যাথি দেখিয়েছে? ফ্যালডার।
ফেল্ডারের মতন একজন সফট হার্টেড একটা পার্সন, সে যখন এরকম কষ্ট পেতে দেখেছিল এই মহিলাটিকে, রুথকে, তখন সে তাকে উদ্ধার করতে চেয়েছে। মেবি সেখান থেকে তাদের রিলেশনশিপটা স্টার্ট হয়ে তারপরে সেখানে রোম্যান্স এসেছে। ওকে, তো সেই জন্য আমরা কিন্তু যে দোষটা দিচ্ছিলাম প্রথমে, যে দৃষ্টিতে আমরা রুথকে দেখছিলাম, সেইভাবে কিন্তু বর্তমানে দেখছি না। ওকে, নেক্সট এবার দেখো সে কি বলছে, যে আই হ্যাভ চেঞ্জ মাই ডিগস। হোয়াট ইজ ডিগস? ডিগস একটা স্ল্যাংই, এখানে অনেক স্ল্যাং ব্যবহার করা হয়েছে। স্ল্যাং ব্যবহার করা হয়েছে বলেই আমাদের বুঝতে একটু সমস্যা হয়ে গেলো, যেহেতু নিজেদের মধ্যে কথোপকথন করছে, অনেক সময় স্ল্যাং বলে এরা, যেগুলো আমরা স্ট্যান্ডার্ড ইংলিশে ব্যবহার করি না শব্দগুলো। তো ডিগসের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি লজিংস, মানে অ্যাকোমোডেশন আমরা বলতে পারি, বাড়ি যেখানে থাকে কেউ। তাহলে বলছে আমি আমার বাড়ি পাল্টে ফেলেছি, মানে যে ফ্ল্যাটে থাকতো মেবি সেটা সেখানে থাকে না, বলছে আমি চেঞ্জ করে নিয়েছি এটাকে। ইট ইজ অল রেডি ফর টু নাইট। রুথ তখন এটা শুনে বলছে আজকে রাতের জন্য সব তৈরি তো? মেবি আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা ঘটতে চলেছে, আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ এদের কাছে, সেই জন্য বলছে আজকে রাতের জন্য সব তৈরি তো? আই হ্যাভ গট দ্য টিকিটস। ফেল্ডার বলছে আমি টিকিটের ব্যবস্থা করেছি। মিট মি 11:45 অ্যাট দ্য বুকিং অফিস। রাত 11:45 বুকিং অফিসে আমার সাথে দেখা করো। তার মানে আমরা বুঝছি যে এরা কোথাও একটা যাবে, কোথাও পালাচ্ছে এরা দুজনে। সেই জন্য এরা আগে থেকে প্ল্যানিং করেছিল ফেল্ডার, যে রাত 11:45 বুকিং অফিসে তুমি আসবে, আমার সাথে দেখা করবে। কিন্তু বর্তমানে সে তার অ্যাকোমোডেশন চেঞ্জ করে ফেলেছে, যেখানে থাকতো সেখানে থাকে না, এ পালিয়ে বেড়াচ্ছে। সমাজের চোখে যেহেতু এটা অপরাধ, যেহেতু তার স্বামীর এখনও জীবিত রয়েছে মহিলাটি, সেই জন্য সে লুকিয়ে বেড়াচ্ছে, চেঞ্জ করছে অ্যাকোমোডেশন মাঝে মধ্যেই। সেই জন্য বলছি যে রাত 11:45 দেখা করবে আমার সাথে। ফর গড সেক ডোন্ট ফরগেট উই আর ম্যান অ্যান্ড ওয়াইফ। আর কখনোই এটা ভুলো না যে আমরা স্বামী স্ত্রী। একে বোঝাচ্ছে রুথকে, যেন মুখ ফসকে কোথাও বলে ফেলো না যে আমি তোমার স্বামী নই, তোমার স্বামী অন্য কেউ। তাহলে অবশ্যই তোমাকে এখন থেকে এটাই তুমি নিজেকে বলতে থাকো বারবার মাইন্ডের মধ্যে, যে আমি তোমার স্বামী। ওকে, নেক্সট র্যাথ। তাহলে দেখো ইন্টিমেসিটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন রুথ হানিউইল, উইল বলে ডাকছিল কাকে? ফেল্ডারকে। আর ফেল্ডার একে রুথকে র্যাথ বলছে, র্যাথ। তাহলে এটাও একটা পেট নেম আমরা বলতে পারি, ভালোবেসে ডাকছে। উইল বলছে, এ র্যাথ বলছে। নেক্সট রুথ হানিউইল, ইউ আর নট অ্যাফ্রেড অফ গোয়িং আর ইউ? ফেল্ডারের যে অঙ্গভঙ্গি, ফেল্ডারের যে চোখের যে দৃষ্টি, তার মুখের যে ভাব, কারণ অলরেডি এখানে বর্ণনাতে বলেছিল হি ইজ এ পেল গুড লুকিং ইয়াং ম্যান। পেল অর্থ আমরা এখানে ধরে নেবো যে মেবি হি ইজ নট হেলদি। তাহলে ফেল্ডার খুব একটা হেলদি না, অসুস্থ হতে পারে সে। এবং বর্তমানে তার যে মুখের পরিস্থিতি, সেটা দেখে রুথের একটু সন্দেহ হয়েছে। রুথ তখন তাকে বলছে যে তুমি কি ভয় পাচ্ছ পালাতে আমার সাথে? সত্যি কি ভয় পাচ্ছ তুমি? ফেল্ডার তখন বলছে হ্যাভ ইউ গট ইউর থিংস অ্যান্ড দ্য চিলড্রেন্স? এসব ভাবছি না। বলছে তুমি নিজের জিনিসপত্র আর বাচ্চাদের যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো আমি তোমাকে কিনে দিয়েছিলাম, একটু পরেই দেখবো ফেল্ডারই কিনে দিয়েছিল তাকে, সেগুলো কি তুমি নিয়ে এসেছো সাথে? এই প্রসঙ্গটা এড়িয়ে গেল। তুমি কি ভয় পাচ্ছ? প্রসঙ্গটা এড়িয়ে গেল। তখন বলছে যে যে জিনিসপত্রগুলো আমি দিয়েছিলাম সেগুলো তোমার আর তোমার সন্তানদের, সেগুলো কি তুমি নিয়েছো? রুথ তখন বলছে হ্যাড টু লিভ দেম ফর ফিয়ার অফ ওয়েকিং হানিউইল। হুইজ হানিউইল? এর হাজব্যান্ড, মিস্টার হানিউইলের স্ত্রী হচ্ছে এ রুথ, মিসেস রুথ হানিউইল। তখন বলছে আমার স্বামী উঠে পড়ার ভয় ছিল, সকালে উঠে পড়লে আর আমি বেরোতে পারতাম না, তার ভয়ে সেগুলোকে বাড়িতেই রেখে আসতে হয়েছে আমাকে, আমি আনতে পারিনি সেগুলো। অল বাট ওয়ান ব্যাগ, আমি একটাই মাত্র ব্যাগ নিয়ে চলে এসেছি। আই কান্ট গো নিয়ার হোম এগেন, আর বাড়ির কাছে তো এখন আমি যেতেই পারবো না। হাউ মাচ মাস্ট ইউ হ্যাভ? আচ্ছা এখন বর্তমানে তোমার কাজ চালানোর জন্য কত টাকা লাগবে সেটা আমাকে বলো। তো এই যে ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দেওয়া আছে না, উইনসিং, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে টাকাটা দিয়েছিল এই রুথকে ফেল্ডার, সেটা অত্যন্ত কষ্ট উপার্জিত কিছু, বা এমন কিছু যেটা চলে যাওয়ার জন্য তার অত্যন্ত কিন্তু কষ্ট হয়েছে এই বিষয়টাতে। যে এই যে টাকাটা তোমাকে আমি দিলাম, কিভাবে এই টাকাটাই উপার্জন করেছিল সেটা আমরা দেখবো একটু পরে, আর যে কাহিনীটা নিয়ে আমাদের এই গল্পটা। তো বলছে এই টাকাটা যে আমি তোমাকে দিলাম সেটা কি বৃথা চলে গেল? কারণ সে তো আনতে পারেনি টাকাটা, তার স্বামী যদি জেগে যায় সেই ভয়ে। বলছে এখন বর্তমানে তোমার কাজ চালানোর জন্য কত লাগবে? তখন রুথ কি বলছে 6 পাউন্ডস। বলছে বর্তমানে যদি 6 পাউন্ড হয়ে যায়, আই কুড ডু উইথ দ্যাট আই থিঙ্ক। বলছে সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারবো। ফেল্ডার তখন কি বলছে ডোন্ট গিভ অ্যাওয়ে হোয়ার উই আর গোয়িং। গিভ অ্যাওয়ে মানে টেল সামবডি, বলছে কাউকে যেন বলে দিও না ভুল করেও যে আমরা কোথায় যাচ্ছি।
অ্যাজ ইফ হি হিমসেলফ হোয়েন আই গেট আউট দেয়ার আই মিন টু ফরগেট ইট অল। সে নিজেকেই যেন বলল যে যখন আমি সেখানে পৌঁছে যাব এসব বিষয় নিয়ে আমি ভুলে যাব। কোন বিষয়, যেটা এখনও ক্লিয়ার করা হয়নি কোন বিষয়। মেবি রুথ হয়তো ভাবছে আমাদের এই যে পালিয়ে যাওয়া, এই যে ইলোপমেন্টটা, এইটাকেই মিন করছে ফ্যালডার, আমাদের যে লুকিয়ে লুকিয়ে দুজনে চলে যাচ্ছি আমরা, সেটাকেই মিন করছে। কিন্তু ফ্যালডার অ্যাকচুয়ালি অন্য কিছু মিন করছে, তার মাইন্ডের মধ্যে অন্য কিছু ঘুরছে। নেক্সট রুথ কি বলছে, ইফ ইউ আর সরি সে সো, আই উড সুনার হি কিল্ড মি দেন টেক ইউ এগেনস্ট ইউর উইল। রুথ ভাবছে যে এই যে ফ্যালডারের ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে একটা চেঞ্জ এসেছে, একটা পেন লক্ষ্য করা যাচ্ছে, মনে হচ্ছে যে এই খুবই ভীত হয়ে রয়েছে ফ্যালডার, কিছু তো একটা ভয় পাচ্ছে সে। তার মনে হচ্ছে যে ফ্যালডার মত বদলে ফেলেছে, এখন হয়তো সে ভাবছে যে না, পালাবো না, আমি এখানেই থাকবো। তো সেই জন্য রুথ তাকে বলছে যদি তোমার মনে হয় যে এটা উচিত হচ্ছে না তোমার করা, যদি এরকম তোমার মনে হয় তুমি তাহলে বলতে পারো আমাকে, কারণ এখনও হাতে সময় আছে আমাদের, তাহলে আমি যাব না। তখন দেখো রুথ তখন বলছে যে সেটা যদি তুমি বলো, তোমাকে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনোই আমি তোমাকে যেতে বলছি না, যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে তার হাতে আমি মরেও যাব, কিন্তু তোমার সাথে যাব না। কার কথা বলছে? তার স্বামীর কথা। সে যদি মেরেও ফেলে আমাকে, সেটাও ভালো আমার জন্য। দেখো গ্রামাটিক্যাল ইউজ দেখো সেন্টেন্সটার, আই উড সুনার হি কিল্ড মি। আমাদের মনে হচ্ছে যেন কিছু একটা গন্ডগোল আছে সেন্টেন্স স্ট্রাকচারে। হ্যাঁ, যখন কথা বলছে দুজনাই, এদের যে এক্সপ্রেশনটা হচ্ছে এখানে ডায়ালেকটিক্যাল ইউজ যেহেতু হচ্ছে, ডায়ালেকটিক্যাল ইউজ বলা ভুল, এটা স্ল্যাং ইউজ যেহেতু হচ্ছে, সেই জন্য গ্রামারে কিছু কিছু এদিক ওদিক হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে আই উড রাদার বি কিল্ড বাই মাই হাজব্যান্ড দেন আই উইল টেক ইউ এগেনস্ট ইউর উইল। এইটা আসলে কমপ্লিট সেন্টেন্সটা হওয়া উচিত, কিন্তু এখানে লেখা আছে আই উড সুনার হি কিল্ড মি, এরপরে বলে দিয়েছে এইভাবে। তো মিনিংটা হচ্ছে এইটাই হচ্ছে ইন্টেনশনের। ফ্যালডার তখন কি বলছে, উইথ এ কুয়ার স্মাইল, উই হ্যাভ গট টু গো, আই ডোন্ট কেয়ার, আই উইল হ্যাভ ইউ। তখন ফ্যালডার এটা শুনে বলছে এখন আর এসব ভেবে কিছু লাভ নেই, আমাদের যেতেই হবে, আমি এসব নিয়ে কিছু ভাবি না। আবার এই যে আই ডোন্ট কেয়ার, এটা কোন বিষয়টার কথা বলছে? ফ্যালডারের মাথায় অন্য কিছু ঘুরছে, ফ্যালডার অন্য কিছু মিন করে বলছে, রুথ অন্য কিছু বুঝছে এখানে। আই উইল হ্যাভ ইউ, আমি তোমাকে পেয়েই থাকব। রুথ কি বলছে, ইউ হ্যাভ জাস্ট টু সে ইটস নট টু লেট। রুথ বলছে এখনও দেরি হয়ে যায়নি, তুমি বলতে পারো আমাকে যদি তুমি না যেতে চাও নিজের ইচ্ছায়। ফ্যালডার তখন বলছে ইট ইজ টু লেট, না সত্যিই অনেক দেরি হয়ে গেছে। হিয়ার্স 7 পাউন্ডস, বুকিং অফিস 11:45 টুনাইট, ইফ ইউ ওয়ার নট হোয়াট ইউ আর টু মি রুথ। তখন বলছে এই যে আমার হাতে 7 পাউন্ড রয়েছে, 7 পাউন্ড, ও 6 পাউন্ড চেয়েছিল, তো 7 পাউন্ড দিচ্ছে রুথকে, বলছে এটা নাও, ঠিক 11:45 আজকে রাত্রে যে বুকিং অফিস, সেখানে দেখা করবে আমার সাথে। তুমি যতটা প্রিয় আমার কাছে, এটা যদি তুমি না হতে তাহলে, আর কিছু বলছে না সে, মেবি তাহলে হয়তো পুরো ঘটনাটাই অন্যরকম হতো। ফ্রেন্ডস, এখানে আমি ক্লিয়ার করি বিষয়টা যে অ্যাকচুয়ালি চলছে এটা কি ফ্যালডারের মধ্যে। ঘটনাটা হচ্ছে ফ্যালডার রুথকে নিয়ে লন্ডন ছেড়ে চলে যাবে অন্য দেশে। আমরা দেখব তারা কোথায় যাওয়ার জন্য প্ল্যানিং করছে এখানে। তো সেখানে যাওয়ার জন্য ফ্যালডারের যে টাকার দরকার, একটা সাধারণ কর্মচারী, সে একটা জুনিয়র ক্লার্ক একটা অফিসে, তার স্যালারিতে সেটা কখনোই সম্ভব নয়। সেই জন্য ফ্যালডারের মতন একজন সৎ ছেলে, সেও কিন্তু কি করেছে, ভুল করে একটা এমবেজলমেন্ট করেছে। অর্থাৎ তার যে কক্সন, যে ম্যানেজিং ক্লার্ক, সে তাকে একটা চেক দিয়েছিল, যে চেকটা ছিল 9 পাউন্ডের, অর্থাৎ চেকেতে লেখা ছিল কত, 9 পাউন্ড লেখা ছিল। ফ্যালডারের টাকার প্রয়োজন। ফ্যালডার কি করেছে, যখন চেকটাকে সে ভাঙাতে গেছে, সে তখন 9-এর সঙ্গে একটা TY অ্যাড করে দিয়েছে সেখানে। 9 থেকে হয়ে গেছে 90, 9 থেকে 90 পাউন্ড করে দিয়েছে, এবং সে টাকাটা তুলে নিয়ে চলে এসছে সেখান থেকে। অর্থাৎ সে কি করেছে, এমবেজলমেন্ট করেছে, একটা চেক অল্টার্ড করেছে, যেটা একটা অত্যন্ত ঘৃণিত কাজ, একটা অপরাধ। ফ্যালডারের মাথায় কিন্তু সেই ভয়টা ঘুরছে, ফ্যালডারের মনে সেই ভয়টা রয়েছে এখন, যদি আমি ধরা পড়ে যাই তখন কি হবে। সে তো ধরা পড়বেই, কারণ করেছে কোথায়, অফিসটা কাদের, সলিসিটারদের, লয়ারদের, উকিলের অফিসে একজন ক্লার্ক হয়ে সে কি করেছে, চেকের যে অ্যামাউন্ট সেটাকে চেঞ্জ করে দিয়েছে।
তো এই ভয়টা তার মধ্যে ঘুরছে, সেই জন্য সে পালাতে চাইছে। সেই কারণে ফ্যালডার বলছে যে অত্যন্ত দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই, অবশ্যই আমাদের যেতে হবে, এসব ভেবে আর লাভ নেই। আর রুথ ভাবছে অন্য কিছু। রুথ ভাবছে যে মেবি ফ্যালডার তার মন পরিবর্তন করে ফেলেছে, ফ্যালডার হয়তো ভয় পাচ্ছে আমাকে নিয়ে পালাতে, সে হয়তো সমাজের ভয় পাচ্ছে। কিন্তু আসল কাহিনী হচ্ছে এটা। এবারে এই যে ফ্যালডার, সে কিভাবে চেকটা অল্টার করেছিল, কিভাবে 9টাকে 90 বানিয়েছিল, কিভাবে ফ্যালডার ধরা পড়বে, সেগুলো আমরা এবারে দেখবো আস্তে আস্তে। তো চলো নেক্সট আমরা দেখি এরপরে কি ঘটছে। রুথ তখন কি বলছে, কিস মে। রুথ তখন তাকে বলছে কিস করার জন্য। দে ক্লিং টুগেদার প্যাশনেটলি, তারা হাগ করছে একে অপরকে। ঠিক এই মুহূর্তে যখন এইসব কথাবার্তাগুলো হচ্ছিল তাদের মধ্যে, দুজনাই অত্যন্ত ইমোশনাল হয়ে গেছে, তখন তারা হাগ করেছে। সেই সময় অফিসে প্রবেশ করছে কি, অফিসে ঢুকে পড়ছে কোকসন। কোকসন তাদের রেখে কিন্তু চলে গিয়েছিল কোথায়, পার্টনার্সদের রুমে। পার্টনার্সের রুম থেকে সে আবার প্রবেশ করছে সেই ম্যানেজিং ক্লার্কের রুমে। আর তারা তখন হাগ করছিল, কোকসনকে দেখেই তারা সরে গেছে একে অপরের থেকে দূরে। এবারে কোকসন কি করবে এই দৃশ্যটা দেখে, যে ব্যক্তির কাছে তার অফিসটাই তার কাছে মন্দির তুল্য, সেই অফিসের পবিত্রতা সবসময় রক্ষা করতে চায়। এটা একটা লয়ারদের অফিস, একটা সলিসিটারদের অফিস। এখানে এই ধরনের ছ্যাবলামো চলছে, এবং এই মহিলাটি এর স্ত্রীও নয়, সে অন্য কারোর স্ত্রী, তার সাথে ফ্যালডার তার হাগ করছে। এগুলো কি চলছে, এগুলো দেখে এবারে কোকসন কি বলছে দেখো। কোকসন বলছে দিস ইজ নট রাইট ফ্যালডার। সে অত্যন্ত গ্রেভ হয়ে গেছে, অত্যন্ত গম্ভীরভাবে সে ফ্যালডারকে বলছে, ফ্যালডার এগুলো কিন্তু উচিত না একেবারেই। দেখো ফ্যালডারকে কিন্তু এ সন্তানতুল্য স্নেহ করে এই কোকসন। সে তখন ফ্যালডারকে বলছে যে এটা কিন্তু একেবারেই উচিত না ফ্যালডার, তুমি যেটা করছো। ফ্যালডার তখন বলছে ইটস অ্যান অকার এগেইন স্যার। ফ্যালডার তখন সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পেরে বলছে যে আর কখনো এরকম হবে না স্যার। কোকসন তখন কি বলছে, ইটস অ্যান ইমপ্রপার ইউজ অফ দিস প্রেমিসেস। এই যে স্থানটা, এই জায়গাটা কিন্তু এইসব করার জন্য নয়, সেটা তুমি জানো ভালো করে। ফ্যালডার তখন বলছে ইয়েস স্যার। কোকসন, ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্য পার্টি ওয়াজ ইন সাম ডিস্ট্রেস অ্যান্ড হ্যাভিং চিলড্রেন উইথ হার, আই অ্যালাউড মাই ফিলিংস। দেখো এখানে পার্টি কার কথা বলছে, পার্টি মানে যে টাইমে এটা লেখা হয়েছে সেই সময় সলিসিটারদের ফার্মে আমরা যাদের ক্লায়েন্ট বলি, আমরা কিন্তু পার্টি বলি না, কারণ এখন এটা একটু ডিজেনারেট হয়ে গেছে এর মিনিংটা, সেই জন্য পার্টি মানে এখন অন্য কিছু মিনিং করে। সেই সময় ওই ক্লায়েন্টসদেরই পার্টি বলা হতো। ওকে, তো এই যে ক্লায়েন্টটা বলছে, এই যে ক্লায়েন্টটা এসেছিল এখানে, এই যে মহিলাটি, সে অত্যন্ত দুঃখী ছিল, তার সাথে তার ছোট ছোট ছেলেমেয়েরাও এসেছিল। তাকে দেখে আমার করুণা হয়েছিল, আমি সেই জন্য টাইম দিয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি এসব কি করছিলে। নেক্সট দেখো কি বলছে, জাস্ট টেক দিস। সে কী করলো, হি ওপেনস এ ড্রয়ার। এবারে সেই যে কোকসন একটা ড্রয়ার খুললো, সেখান থেকে সে কী বার করে আনছে, প্রডিউসেস ফ্রম ইট এ ট্র্যাক্ট। সেখান থেকে একটা ট্র্যাক্ট বার করছে। আচ্ছা ট্র্যাক্ট কী জিনিস, ট্র্যাক্ট হচ্ছে প্যাম্পলেট, মানে ছোট বইয়ের আকারে ছোট ছোট এসে এই প্যাম্পলেট আকারে প্রকাশ করা হতো, সেই রকম একটা ছোট বই, মানে একটা প্যাম্পলেট বার করেছে সেখান থেকে। প্যাম্পলেটটা বার করে কি বলছে, জাস্ট টেক দিস, এটা নাও, পিওরিটি ইন দ্য হোম। এই প্যাম্পলেটটার নাম কি ছিল, তো এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে, এমসিকিউ চলে আসতে পারে। যে প্যাম্পলেটটা কোকসন দিয়েছিল ফ্যালডারকে, সেই প্যাম্পলেটটার হেডিংটা কী ছিল, টাইটেলটা কী ছিল, সেটা হচ্ছে পিওরিটি ইন দ্য হোম। পবিত্রতা কতটা প্রয়োজনীয় বাড়িতে মেনটেন করা, পবিত্রতা সেই নিয়ে দিয়েছে। কোন সময়কার এটা, এই লেখাটা, এটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের। ভিক্টোরিয়ান এজের যে ব্যক্তি ছিল তারা অত্যন্ত মানে মরালি স্ট্রিক্ট, কারেক্ট ছিল তারা। সেই কারণে তারা ভাবতো যে যদি কেউ ইমোরাল কাজে লিপ্ত হয়ে যায়, কোনো অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, তাদের আবার সঠিক রাস্তায় ফেরানোর সবথেকে ভালো উপায় হচ্ছে এই রকম কোনো মোরালিটির উপরে লেখা কোনো এসে তাদের পড়তে দেওয়া। সেটা তারা পড়বে এবং তখন তারা তাদের ভুল বুঝতে পারবে, এটাই তারা ভাবতো সেই সময়। সেই জন্য কোকসনও কী করেছে, তার হাতে একটা প্যাম্পলেট ধরিয়ে দিয়েছে যেটাতে পবিত্রতা নিয়ে অনেক জ্ঞান দেওয়া আছে। তো সেই জন্যই বলছে যে এটা নাও, ইট ইজ এ ওয়েল রিটেন থিং, খুব ভালো এটা লেখা, এই এসেটা পড়বে। ফ্যালডার তখন কি বলছে, একটা পিকিউলিয়ার এক্সপ্রেশন তার মুখে। ফ্যালডার ভাবছে আরে ভাই, আমি তো আজকে রাত্রি কেটে পড়ছি এখান থেকে, আমি তো আর আসবই না এই অফিসে, আর আমি যা কাণ্ড করেছি এখানে, আমি তো চুরি করেছি, তাহলে এরপরে তো আমার পক্ষে আসা সম্ভবই না, আমি দেশ ছেড়েই চলে যাচ্ছি, তো এই সমস্ত প্যাম্পলেট পড়ে আমি কী করবো এখন। তো যাই হোক, ফ্যালডার তখন সেটাকে নিয়ে বলছে থ্যাংক ইউ স্যার। কোকসন,
অ্যান্ড লুক হিয়ার, কোকশন বলছে এবার দেখো ফেল্ডার, বিফোর মিস্টার ওয়াল্টার কামস হ্যাভ ইউ ফিনিশড আপ দ্যাট ক্যাটালগিং ডেভিস হ্যাড ইন হ্যান্ড বিফোর হি লেফট। বলছে আচ্ছা ডেভিস চলে যাওয়ার আগে, ডেভিস হচ্ছে এদের অফিসেরই একজন জুনিয়র ক্লার্ক যে ফেল্ডারের সাথেই বসতো, সে বর্তমানে নেই, সে অস্ট্রেলিয়া চলে গেছে। তো বলছে ডেভিস চলে যাওয়ার আগে যে ক্যাটালগটা পূর্ণ করার জন্য তোমাকে দিয়েছিল, ক্যাটালগ মানে এখানে এদের অফিসের কোনো একটা লিস্ট তারা বানাচ্ছিল, মেবি কোনো ক্লায়েন্টসদের লিস্ট, সেই লিস্টটা যেটা তোমাকে সে কমপ্লিট করতে দিয়েছিল সেটা কি তুমি করেছো, সেই কাজটা এবার জিজ্ঞাসা করছে। তাহলে এই সমস্ত যে পার্সোনাল ম্যাটারগুলো ছিল এগুলো মিটে গেছে, আবার সে কাজের ফিরে আসছে কোকশন। সে তখন বলছে সেটা কি তুমি করেছো কমপ্লিট? ফেল্ডার বলছে আই শ্যাল হ্যাভ ডান উইথ ইট টুমরো স্যার, ফর গুড। বলছে আমি কালকেই করে ফেলবো। তার মানে সে অবহেলা করেছে তার কাজে, সে করতে পারেনি, কারণ ফেল্ডার বর্তমানে সে মাইন্ডের দিক থেকে খুবই ডিস্টার্বড হয়ে আছে। সে যা কাণ্ড করেছে, সে এমবেজলমেন্ট করেছে, একটা তার ভয় রয়েছে, রুথ হানিউইলের জন্যও সে ডিস্টার্ব হয়েছে, তাকে নিয়ে পালাতে হবে, এইসব চিন্তা তার মাথায় আছে। সে অনেক ব্যস্ত ছিল, টিকিটের ব্যবস্থা করতে হয়েছে তাকে, সেই জন্য সে বলছে যে আমি কাজটা করতে পারিনি এখনও, আমি কালকের মধ্যে এটাকে করে ফেলবো। লাস্টের যে ফ্রেজটা আছে দেখো, ফর গুড, ফর গুড হচ্ছে একটা ইডিওম্যাটিক ফ্রেজ, ফর গুড, এর যেটা অর্থ সেটা হচ্ছে পার্মানেন্টলি বা কমপ্লিটলি। ফেল্ডার যে অর্থে এটাকে ব্যবহার করলো, কারণ ও জানে যে আজকেই আমার এখানে শেষ দিন আর আমি এই অফিসে আসবো না, তাহলে ও ব্যবহার করলো কোন অর্থে এটাকে, পার্মানেন্টলি, যে আর আমি আসছি না এখানে। আর কোকশন যে মিনিংটা নিল এখান থেকে সেটা হচ্ছে যে কমপ্লিটলি, অর্থাৎ কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, তো কাজটা আমি কালকের মধ্যে সম্পূর্ণ করে ফেলবো। তাহলে একই ফ্রেজের দুজনা কিন্তু দুটো আলাদা অর্থ নিচ্ছে এখানে। নেক্সট কোকশন তখন কি বলছে দেখো, ইটস ওভার এ উইক সিন্স ডেভিস ওয়েন্ট। আচ্ছা ডেভিস তো চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ আগে ডেভিস চলে গেছে। নাও ইট ওন্ট ডু ফেল্ডার, বলছে ফেল্ডার এটা কিন্তু উচিত না, ডেভিস এক সপ্তাহ আগে তোমায় কাজটা দিয়েছে, তুমি এখন এটাকে করতে পারো নি, ইউ আর নেগলেক্টিং ইউর ওয়ার্ক ফর প্রাইভেট লাইফ। বলছে ফেল্ডার দেখো তুমি তোমার ব্যক্তিগত জীবনের জন্য কিন্তু অফিসের কাজগুলোকে ফেলে রাখতে পারো না। আই সেন্ড মেনশন অ্যাবাউট দ্য পার্টি হ্যাভিং কল্ড, হ্যাঁ যদি আমি ওই যে মহিলাটি এসেছিল তার সম্পর্কে আমি কিছু বলছি না, কিন্তু এবারে আরও কিছু বলতে যাবে, সেই সময় ফেল্ডার তাকে থামিয়ে দিচ্ছে। ফেল্ডার তাকে ইন্টারাপ্ট করে কি বলছে, পাসিং ইনটু হিজ রুম, ফেল্ডার চলে যাচ্ছে তার রুমে থ্যাংক ইউ স্যার বলে। দেখো এই যে তার আচরণটা, যে কোকশন কিন্তু তার সিনিয়র কোকশন তাকে কিছু একটা উপদেশ দিতে যাচ্ছিল মেবি, কিন্তু ফেল্ডারের যে বর্তমানে পরিস্থিতি মেন্টাল, এইরকম মেন্টাল ডিস্টার্বড একটা সিচুয়েশানে ফেল্ডার আর কিছু শুনতে চাইছে না, শুনতে পারছেও না, সেরকম স্থিতিতে নেই সে, সেই জন্য সে কি করছে, থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। তো কোকশন কি বলছে, স্টেয়ার্স অ্যাট দ্য ডোর থ্রু হুইচ ফেল্ডার হ্যাজ গান আউট, দেন শেকস হিজ হেড অ্যান্ড ইজ জাস্ট সেটলিং ডাউন টু রাইট। তাহলে কোকশন এটাকে ভালোভাবে নেয়নি, বা কোকশন ভাবছে কি ঘটলো এটা। তো সে দেখলো যে সে দরজা দিয়ে চলে গেল, কোকশন একটু মাথাটাকে নাড়লো, দিয়ে বসে পড়লো কাজ করতে। এই সময় এবারে কে প্রবেশ করছে, ওয়াল্টার হাউ। ওয়াল্টার হাউ হচ্ছে জেমস হাউয়ের ছেলে, আর জেমস হাউ আর ওয়াল্টার হাউই হচ্ছে এই ফার্মের মালিক। তো ওয়াল্টার হাউ এবার প্রবেশ করছে, অফিসে আসছে, আর এর এজটা দেয়া আছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, ওয়াল্টার হাউয়ের বয়স হচ্ছে 35, 35 বছর বয়স কার, ওয়াল্টার হাউয়ের। তো ওয়াল্টার হাউ প্রবেশ করলো, এসেই কি বলছে, গুড মর্নিং কোকশন। কোকশনকে সে গুড মর্নিং জানাচ্ছে, কোকশনও তাকে বলছে মর্নিং মিস্টার ওয়াল্টার। ওয়াল্টার তখন কি বলছে, মাই ফাদার হিয়ার, বলছে বাবা কি এসে গেছে আগেই, কারণ জেমস হাউয়ের কথা বলছে। কোকশন তখন বলছে মিস্টার জেমস হ্যাজ বিন হিয়ার সিন্স 11 o'clock, বলছে 11টা থেকেই তো, সকাল 11টা থেকেই তিনি রয়েছেন, অফিসেই রয়েছেন তিনি। ওয়াল্টার তখন বলছে আই হ্যাভ বিন ইন টু সি দ্য পিকচার্স অ্যাট দ্য গিল্ড হল। গিল্ড হল হচ্ছে লন্ডনের একটা মিউজিয়াম, তো যেখানে মিউজিয়ামে প্রদর্শনী হয় অনেক পেন্টিংসের, সেরকমই কোনো একটা প্রদর্শনী দেখতে গিয়েছিল কে, এই মিস্টার ওয়াল্টার। এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, বা এর পরেও আমরা দেখব যখন এই ওয়াল্টার যে ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং খুবই ভালো একটি চরিত্র। ওয়াল্টার কি বলছে, দেখো এদের কোথায় কাজগুলো হচ্ছে, এই ঘটনাগুলো কোথায় ঘটছে, একটা সলিসিটারের অফিসে ঘটছে। এটা একটা লয়ার্সদের ফার্ম, যেখানে আইন নিয়ে কাজকর্ম হয় এখানে, তো খুবই সিরিয়াস ম্যাটার। এই জায়গায় এই যে ওয়াল্টার হাউ যে স্বয়ং মালিক এখানকার, সে কি করছে না, প্রদর্শনী দেখতে যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই কাজের ফাঁকে
এই আইনের যে মারপ্যাচ এসব করতে করতে সাধারণত কি হয়, মানুষ নিরস হয়ে যায়। কিন্তু স্যার ওয়াল্টার কিন্তু এরকম না, তার মধ্যে এখনও সৃজনশীলতা রয়েছে, এখনও নান্দনিক চেতনা তার হারিয়ে যায়নি। সেই জন্য একটা ক্রিয়েটিভ ক্যারেক্টার ইনি, ক্রিয়েটিভ মাইন্ডেড। সেই জন্য উনি কোথায় যান, উনি অফিসের কাজ ফেলে রেখে চলে যান কোথায়, প্রদর্শনী দেখতে। সেখান থেকে উনি ফিরে আসছেন, কিন্তু বাবার ভয় রয়েছে, সেই জন্য বলছে যে জেমস বাবা কি আছেন এখানে, সেটা জিজ্ঞাসা করছে। এরপরে দেখো কি হচ্ছে, হ্যাভ ইউ নাও, তারপরে ড্যাশ ইয়েস। এটা কি হ্যাভ ইউ নাও মানে কি, মানে কোকসন এটা শুনে, এই যে বললো যে আমি প্রদর্শনী দেখতে গিয়েছিলাম সেখানে, এটা শুনে কোকসন এবার বলতে যাচ্ছিল যে হ্যাভ ইউ নাও ফাউন্ড আউট টাইম টু কাম ইন দ্য অফিস, এখন নিশ্চয়ই আপনি অফিসে আসার সময় পেয়েছেন। কিন্তু সে ভাবলো আরে কার সাথে আমি কি বলছি, নি তো মালিক এখানকার। সেই জন্য কোকসন আটকে গেল কথাটা বলতে গিয়েও, সে সব করলো না, শেষ করলো না কথাটাকে, যে এখন যদি আপনি সময় পেয়ে থাকেন তো ঠিক আছে, অফিসে এসেছেন, আমরা ধন্য হয়ে গেছি, এরকম আর কি। তো যাই হোক, বলছে এখন যখন আপনি এসেছেন, দিস লিজ অফ বোল্টার্স অ্যাম আই টু সেন্ড ইট টু কাউন্সিল। তো বলছে বোল্টারের এই যে লিজটা রয়েছে, আবার এখানে তাহলে কিছু টার্ম আমাদের বুঝতে হবে। প্রথম হচ্ছে লিজ, সেকেন্ড হচ্ছে বোল্টার, আর থার্ড হচ্ছে কাউন্সিল। কি এগুলোর মিনিং? তো দেখো, ফার্স্ট হচ্ছে লিজ। হোয়াট ইজ এ লিজ? লিজ দেওয়া আমরাও জানি, কি লিজ দেওয়া, সেম মিনিং এখানেও হচ্ছে কোনো একটা ল্যান্ড বা কোনো একটা এস্টেট বা কোনো একটা বিল্ডিং, যে কোনো জিনিস যে মালিক সে কি করে, কোনো একজন ব্যক্তিকে সেটা ব্যবহার করার জন্য তাকে সুযোগ দেয়, তখন তারা কি করে, তাকে এটাকে লিজ দেয়া বলে। সে কিছু টাকার বিনিময়ে সেটাকে লিজ দিয়ে দেয়, যে এটা আপনি বর্তমানে ব্যবহার করুন, কিন্তু এটার মালিক আমি, আমার নামেই রয়েছে এটা, কিন্তু আপনি ব্যবহার করুন এখন। তার জন্য আপনি মান্থলি বা ইয়ারলি একটা কিছু পেমেন্ট তাকে করতে হয়। তো এই বিষয়টাকে লিজ বলে। বোল্টার হচ্ছে এদের ক্লায়েন্ট, যে যার ওই প্লটটা রয়েছিল সে কাউকে এই প্লটটা ব্যবহার করার জন্য দিচ্ছে। সেই কারণে সে কি করেছে, এদের সলিসিটারদের ফার্মে এসছে, এরা একটা ড্রাফট বানিয়ে দেবে, মানে একটা চুক্তি এগ্রিমেন্ট করে দেবে, সেই এগ্রিমেন্টটা সাইন করাতে হবে গিয়ে। সেই জন্য বোল্টার হচ্ছে একজন ব্যক্তির নাম, যে বোল্টার হচ্ছে এদের ক্লায়েন্ট, যে কার কাছে এসেছে, কোকসনের কাছে এসেছে, যে এখানে একটা বানিয়ে দিতে হবে, এরকম একটা ড্রাফট বানিয়ে দিতে হবে, সেটা এরা তৈরি করে দেবে এখান থেকে। তাহলে লিজ হয়ে গেল, বোল্টার বোঝা গেল। নেক্সট হচ্ছে কাউন্সিল। বলছে আমি কি বোল্টারকে কাউন্সিলের কাছে পাঠাবো? কাউন্সিলটা কি? তো এই যে জেমস হাউ বা ওয়াল্টার হাউ, এরাও সলিসিটার। এদের মতো শহরে আরও অন্যান্য অনেক সলিসিটার রয়েছে, অনেক ফার্ম রয়েছে, এরকম মরিসের ফার্মের উল্লেখ তো আমরা আগেই পেয়েছি। তো বিষয়টা হচ্ছে, যদি কোনো একটা ম্যাটার অত্যন্ত সিরিয়াস হয়, যে বিষয়টাতে সিদ্ধান্ত নিতে পারছে না এরা, তখন কি করে, আরও যারা এক্সপিরিয়েন্সড এক্সপার্ট যারা সলিসিটার রয়েছে, লয়ার রয়েছে, কখনো কখনো এই ফার্মের ব্যক্তিরা তার কাছে পাঠিয়ে দেয়, যে ঠিক আছে অমুক হচ্ছে অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, সে অত্যন্ত এক্সপিরিয়েন্সড, তো ওর কাছে পাঠিয়ে দাও, সে তখন আমাদের যে উপদেশটা দেবে সেটাই আমরা মেনে নেব। তো এদের বলা হতো কাউন্সিল, যারা কাউন্সেলিং করে। তো এই তখন কোকসন বলছে আচ্ছা এই ম্যাটারটা তাহলে কি আমি পাঠিয়ে দেবো কাউন্সিলের কাছে? এবারে কাউন্সিলের কাছে যদি পাঠানো হয়, সেও নিশ্চয়ই তার একটা ফিজ লাগবে, তাকে ফিজ দিতে হবে। তো এবার দেখো ওয়াল্টার কি বলছে। ওয়াল্টার বলছে হোয়াট ডাজ মাই ফাদার সে। বলছে বাবা কি বলেছে, বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি বলছেন? কোকসন বলছে আই হ্যাভেন্ট বদার্ড হিম, না এই বিষয়টা নিয়ে তাকে আর বিরক্ত করিনি। এটা শুনে মনে হচ্ছে যে বিষয়টা খুবই সামান্য, এটা খুব একটা সিরিয়াস ম্যাটার নয়, যেটার জন্য মিস্টার জেমস হাউ, যিনি একজন এক্সপিরিয়েন্সড এক্সপার্ট একজন লয়ার, তার কাছে যেতে হবে, এরকম বিষয় নয়, খুবই ছোট বিষয় একটা, সেজন্য তাকে বিরক্ত করিনি। তখন ওয়াল্টার বলছে ওয়েল উই কান্ট বি টু কেয়ারফুল। দেখো যদি লিটারাল মিনিং করি আমরা সেন্টেন্সটা, তাহলে কি দাঁড়াবে, ঠিক আছে উই কান্ট বি টু কেয়ারফুল, আমাদের এতটাও কেয়ারফুল হওয়া উচিত নয়, এরকম মিনিং দাঁড়াবে। কিন্তু এটা মিনিং নয়, এর লিটারালি মিনিংয়ে আসে না এটা, কারণ ওই যে বলছি স্ল্যাং ইউজ করে এরা কথা বলতে বলতে। তো একটু আমাদের ইন্টেনশনটা ধরতে হয়, সেন্টেন্সের ওয়ার্ডের যা মিনিং এক্স্যাক্টলি তুমি বেঙ্গলি করে মিনিংটা পাবে না। তো ইন্টেনশন ধরার জন্য আমাদের দুটো লাইন আগে আর দুটো লাইন পরে পড়ে দেখতে হয়, তবে আমরা ইন্টেনশনটা ক্লিয়ারলি বুঝতে পারি এখান থেকে। তো এর অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে বলতে চাইছে যে যদি আমরা কোনো বিষয় নিয়ে অত্যন্ত কেয়ারফুল হই, তা সত্ত্বেও কিন্তু সেখানে একটা সন্দেহ রয়েই যায়, সেই জন্য বলছে অত্যন্ত কেয়ারফুল যখন আমরা হই, অত্যন্ত সিরিয়াস যখন হয়ে যায়,
তখনও কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে হবে না, সেটা নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করে দিলে হবে না। এইটা বলতে চাইছি যে উই কান্ট বি টু কেয়ারফুল। তার মানে এক কথায় সর্বদাই আমাদের সমস্ত বিষয় নিয়ে কিন্তু সিরিয়াস থাকতে হবে। নেক্সট কোকশন তখন বলছে ইটস সাচ এ লিটল থিং। কোকশন বলছে এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে, এটা তো খুব ক্ষুদ্র একটা বিষয়। হার্ডলি ওয়ার্থ দ্য ফিজ। আচ্ছা, হার্ডলি ওয়ার্থ দ্য ফিজ মানে কি বলছে? এই যে যার কথা হচ্ছিল এখানে, কার কথা হচ্ছে এখানে? তো বোল্টারের কথা হচ্ছে, যে বোল্টার এদের ক্লায়েন্ট, যে একটা লিজ দিতে চাইছে কোনো একটা ল্যান্ড। সেই কারণে বলছে বোল্টার তার এই লিজটা আমরা যে তার যে একটা এগ্রিমেন্ট বানিয়ে দেবো, একটা ড্রাফট বানাবো, তার জন্য আমাদের ক টাকা ফিজ দেবে সে। তো এই ফিজের মধ্যে আমরা যদি আবার আরেকজন কাউন্সিলের সঙ্গে এটাকে নিয়ে অ্যাডভাইস নিতে চাই, সে আবার একটা ফিজ বলবে, তাকে দিতে হবে, তাহলে আর ক টাকা থাকবে আমাদের হাতে? তো সেইটাই বলছে যে এটা প্রয়োজনই নেই আমাদের সেখানে যাওয়ার। আই থট ইউ ডু ইট ইউর সেলফ। তো কোকশন বলছে আমি তো ভেবেছিলাম যে স্যার আপনিই এটা নিজেই করে ফেলতে পারবেন, নিজেই করে দেবেন। তখন ওয়াল্টার কি বলছে? সেন্ড ইট প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট দ্য রেসপন্সিবিলিটি। আমরা আগেই দেখলাম এরার ক্যারেক্টার সম্পর্কে। তো ইনি কখনোই কোনো রেসপন্সিবিলিটি নিতে চান না, যদিও ইনি মালিক এখানকার, তবুও এদেরই ফার্ম এটা। তো ইনি বলছেন যে আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে চাই না, ওটা তুমি পাঠিয়ে দাও, কাউন্সিলের কাছেই পাঠিয়ে দাও। কোকশন তখন কি বলছে? জাস্ট অ্যাজ ইউ লাইক। বলছে ঠিক আছে, আপনার যা ইচ্ছা। দিস রাইট অফ ওয়ে কেস উই হ্যাভ গট দেম অন দ্য ডিডস। চলো, নতুন আর একটা টার্ম এসেছে আমাদের, রাইট অফ ওয়ে কেস। এটা কি বলছে? ঠিক আছে, বোল্টারের কেসটা না হয় মিটে গেল, যে বোল্টারের কেসটা আমরা পাঠিয়ে দিচ্ছি কাউন্সিলের কাছে, সে যা বলবে তাই হবে। কিন্তু এই যে রাইট অফ ওয়ে কেস, আর একটা কেস আমাদের কাছে আছে, আরেকজন ক্লায়েন্ট আমাদের কাছে আছে। তো এটা কি? এখানে একজন ক্লায়েন্ট এসেছে তাদের কাছে, বা একজন ক্লায়েন্ট এসেছিলেন, তিনি, তার কি আছে? একটা ল্যান্ড আছে। সেই ল্যান্ডে একটা প্যাসেজ রয়েছে, যে প্যাসেজটা দিয়ে যে কমন পাবলিক তারা যাতায়াত করে। এবারে সমস্যাটা কি তৈরি হয়েছে, যে বর্তমানে এই ব্যক্তি দাবি করছে যে এই যে প্যাসেজটা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছে, রাস্তাটা, এটা আমারই, আমার নামই আছে এটা। তো আমার যেহেতু ল্যান্ডটা আমার নামে যেহেতু এটা করা আছে, তাহলে আমি কেন পাবলিককে দেবো? এটা পাবলিককে ব্যবহার করতে আমি কেন দেবো? সেই জন্য এই কেস ঠুকে দিয়েছে। তো এইবার এদের ফার্মে এসেছে, তখন এবার এরা যেহেতু ক্লায়েন্টের হয়েই এদের কথা বলতে হবে, ক্লায়েন্ট যেহেতু এসেছে এদের কাছে, তো ক্লায়েন্টের কাছ থেকে তারা ফিজ নিচ্ছে, তাহলে নিশ্চয়ই ক্লায়েন্টের হয়েই কথা বলবে। সমস্যাটা তৈরি হয়েছে এখানে, যে ড্রাফটটা বানানো আছে, যে এগ্রিমেন্টটা আছে, যে ডিডসটা আছে, তাদের কাছে যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসের যে ভাষা, তার যে ল্যাঙ্গুয়েজ, যদি সেটাকে লিটারালি ট্রান্সলেট করা হয়, তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের যে ক্লায়েন্ট, এই যে প্যাসেজটা যেটা সাধারণ মানুষ পাবলিক ব্যবহার করছে, সেটা তাদের ব্যবহার করার অধিকার নেই, এটা অ্যাকচুয়ালি তাদের ক্লায়েন্টেরই। কিন্তু যখন এই ডিডসটা বানানো হয়েছিল, তার যে ইন্টেনশনটা ছিল, ভাষাটা একরকম, কিন্তু ইন্টেনশনটা কী ছিল? যে না, এই জায়গাটা তো এর, কিন্তু এখানে যে প্যাসেজটা আছে সেটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষই সেখান দিয়ে যাতায়াত করবে, নাহলে যাবে কোথা দিয়ে তারা? সেই জন্য বলতে চাইছে যে এই কেসটা নিয়ে তাহলে আমরা কি করব? আমাদের যে ক্লায়েন্ট, আমরা চাই যে আমাদের ক্লায়েন্টই পেয়ে যাক পুরো জমিটা, তারই এলাকা যেহেতু সেটা, তাহলে সে নিশ্চয়ই ছাড়বে না প্যাসেজটা। আর যে ডিডসটা আমরা বানিয়েছি, সেই ডিডসের যে ভাষা, সেই অনুযায়ীও সেই এটা উপযুক্ত ব্যক্তি পাওয়ার জন্য, তাহলে আইনত তো সেই পাবে, কিন্তু সাধারণ মানুষের কি হবে এখানে? তো এইবার দেখো ওয়াল্টার হাউজে সে তখন কি বলছে, এটা শুনে সে তখন কি বলছে? আই নো, বলছে হ্যাঁ এই বিষয়টা তো আমি জানি, ব্যাপারটা সম্পর্কে আমি জানি, বাট দ্য ইন্টেনশন ওয়াজ অবভিয়াসলি টু এক্সক্লুড দ্যাট বিট অফ কমন গ্রাউন্ড। বলছে কিন্তু মিস্টার কোকশন, ভাষাটা অনুযায়ী তারই জায়গাটা, সেই যে প্যাসেজটা সেটাও তারই, কিন্তু এটার ইন্টেনশন এরকম ছিল না যে ওই প্যাসেজটা তার ছেড়ে দেওয়ারই কথা, সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে সেটাকে, সেই জন্য তার ছেড়ে দেওয়াই কথা, এটা ইন্টেনশনটা সেটাই ছিল এই এগ্রিমেন্টের। তখন দেখো কোকশন কি বলছে? উই নিড নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কোকশন বলছে আমরা সেসব নিয়ে কেন চিন্তা করতে হবে, যে কী ইন্টেনশন ছিল? ইন্টেনশন যা ছিল, যেটা বর্তমানে লেখা আছে এগ্রিমেন্ট পেপারে, সেটাই তো আমরা দেখবো না। তখন বলছে উই আর দ্য রাইট সাইড অফ দ্য ল। বলছে আমাদের দিকে আইন রয়েছে, আইনত কিন্তু সেই জায়গাটা আমাদের ক্লায়েন্টেরই, তাহলে আমরা এসব ইন্টেনশন কী ছিল এসব ভেবে কী করবো? তার মানে এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা, যে ওয়াল্টার হাউজে এর মধ্যে থেকে হিউম্যানিটি কিন্তু এখনো চলে যায়নি, যদিও এ একজন উকিল,
তাহলে এ কিন্তু শুধুমাত্র ফিজের বিষয়টা দেখছে না, যে আমাদের ক্লায়েন্ট তাকেই পাইয়ে দিতে হবে, সে সাধারণ মানুষের কিসে উপকার হবে সেই জিনিসটা দেখছে। তার মধ্যে তার মানে যেমন আমরা দেখেছিলাম এর মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, তেমন এর মধ্যে হিউম্যানিটিও রয়েছে, যেটা মরে যায়নি এখনো। সেই জন্য সে সাধারণ পাবলিকের কথা কিন্তু চিন্তা করছে। নেক্সট দেখো, ওয়াল্টার হাউ তখন কি বলছে, আই ডোন্ট লাইক ইট। এটা শুনে সে বলছে আমি কিন্তু এসব একদম পছন্দ করি না, ওয়াল্টার হাউ বলছে। ককসন তখন কি বলছে, উই স্যান্ট ওয়ান্ট টু সেট আওয়ার সেলস আপ এগেনস্ট দ্য ল। ককসন তাকে যুক্তি দেখাচ্ছে যে আমরা তো কখনো স্যার আইনের বিরুদ্ধে যেতে পারি না। ইয়োর ফাদার উডন্ট ওয়েস্ট হিজ টাইম ডুইং দ্যাট। আর এই বিষয়টা নিয়ে আপনার বাবা নিশ্চয়ই মাথা ঘামাবেন না একদম। তার মানে আমাদের যে ক্লায়েন্ট আছে তাকেই দিয়ে দেওয়া হোক, এটা তার ফরেই আসছে রায়টা। নেক্সট দেখো, এরপরে জেমস হাউ প্রবেশ করছে, আমরা দেখবো একজন বৃদ্ধ লোক জেমস হাউ সেখানে প্রবেশ করে যাচ্ছে। জেমস হাউ কোথায় ছিল? জেমস হাউ ভিতরেই ছিল, তার যে অফিসটা সেই পার্টনার্সের অফিসেই ছিল জেমস হাউ বসে। যখন ওয়াল্টার হাউ কথা বলছে, সে ওয়াল্টার হাউয়ের গলা শুনে জেমস হাউ বেরিয়ে আসছে। তার যে ডিসক্রিপশান দেওয়া আছে সেটা একটু পড়ে নিও তোমরা। তো ফ্রেন্ডস, আজকে আমরা এতটাই রাখবো পার্ট 2-এতে। তো আমরা পড়লাম আজকে জেমস হাউয়ের এন্ট্রি হয়েছে এতটা পর্যন্ত। ওকে, জেমস হাউ এন্ট্রি নিয়ে নিয়েছে, তার যে বর্ণনা আছে সেটা একটু দেখে নেবে তোমরা। পার্টনার্স রুম থেকে সে প্রবেশ করছে তার ম্যানেজিং যে ক্লার্ক তার অফিসে, ককসনের অফিসে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওয়, পার্ট 3 নিয়ে আমরা আসছি। তো এইভাবেই আমরা পড়ব, ডিটেলসে আমরা অ্যানালাইজ করতে করতে যাব প্রত্যেকটা লাইনের, আর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তোমাদের বলবো অবশ্যই। তো অবশ্যই সাথে থেকো আর শেয়ার করবে ভিডিওগুলো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং, স্টে ব্লেসড।